আসসালামু আলাইকুম। আবার আজকে আমরা একটু নেফ্রোলজি কোর্সের ডিসকাশনে এসেছি। তো আজকে আমরা শুরু করব আগের দিন যেখানে শেষ হয়েছে সেখান থেকেই, পরের থেকে। তো আজকে প্রথম কোশ্চেনটা, আজকে যে কোশ্চেনগুলি ডিসকাস করব, আমি আবারও বলি, আমার কাছে আহ, কিছু কিছু কোশ্চেন দেখে মনে হয় না যে এগুলি আন্ডার গ্রাজুয়েট লেভেলের কোশ্চেন আর কি। আই এম নট শিওর যে এগুলি আসলে জিজ্ঞেস করা হয়। আমার কাছে খুব আমি এর আগের দিনও বলেছি, আজকেও বলছি যে আমি বেশ এক্সাইটেড আসলে। আমি যদি তোমাদের ফিডব্যাক জানতাম যে আসলে এগুলি জিজ্ঞেস করা হয়, তাহলে তো অনেক বেশি নেফ্রোলজি পড়াতে হবে। কারণ বেশ কিছু কোশ্চেন আমরা পাবো আজকেই, যেগুলি আসলে পোস্ট গ্রাজুয়েট লেভেলেই ডিসকাশন করার মতো কোশ্চেন আর কি। আজকে প্রথম কোশ্চেনটা অবশ্যই আমাদের খুবই কমন কোশ্চেন, এবং এই কোশ্চেনটার অ্যান্সার ভালো করে শিখলে পেডিয়াট্রিক্স ভাইবা, তারপরে ইন্টারনাল মেডিসিন ভাইবা, লং কেস শর্ট কেস যে কোনো জায়গায় এটা ফেস করতে হবে। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা ভালো করে শিখবো। বেশ কয়েকটা প্রথম দিককার কোশ্চেন গুলি একদম আমাদের এমবিবিএস লেভেলের কোশ্চেন। A 15 years old boy presented with হবে history of swelling of face and body and suppression of urine for 4 days. He has infected scabies as well. He has history of infected scabies হবে এই জায়গাতে হয়তোবা। And how will you investigate the case? Write down a management plan for the patient. এই কোশ্চেনটা খুব ক্লিন কাট, খুব সুন্দর। এই কোশ্চেনটা হচ্ছে পিএসজিএন, এই পেশেন্ট বাচ্চাটা পিএসজিএন আক্রান্ত, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে আর কি। তো এটা নিয়ে আসলে খুব বেশি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করার চেষ্টা করারও দরকার নাই। এটা ইয়াং 15 ইয়ার্স ওল্ড বয়, সে যে গ্লোমেরুলোনেফ্রাইটিসের ফিচার নিয়ে আসছে। এটা আমরা যেই টার্মটা আমাদের স্যার ম্যাডামরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে খুব বেশি পছন্দ করেন, সেটা হচ্ছে এজিএন। আমরা সাধারণত নেফ্রোলজিস্টরা এজিএন সিজিএন এই টার্মগুলো ইউজ করি না, কিন্তু আমাদের স্যারেরা আছেন, ইন্টার্নিস্ট স্যারেরা যারা আছেন বা পেডিট্রিশিয়ান আছেন, ওনারা এজিএন টার্মটা খুব বেশি ইউজ করেন। আমাদের এটার সাথে অবশ্যই পরিচিত হতে হবে এবং জানতে হবে, কারণ ওনারা যেটা জিজ্ঞেস করেন অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। আমি গতদিন গ্লোমেরুলোনেফ্রাইটিসের 5-6টা প্রেজেন্টেশনের কথা বলছিলাম যে কি কি চেহারা নিয়ে গ্লোমেরুলোনেফ্রাইটিস আমাদের সামনে আসতে পারে। তার মধ্যে ছিল নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম বা অ্যাকিউট নেফ্রাইটিক ইলনেস। এরপর আমরা বলেছিলাম একেআই অথবা আরপিজিএন, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। আরপিজিএন নিয়ে একটু কথাও বলেছিলাম গতদিন। এরপরে ছিল সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ হিসেবে আসতে পারে। আরেকটা যেটা, সেটা হলো যে অনলি হাইপারটেনশন নিয়ে আসতে পারে, আইসোলেটেড প্রোটিনিউরিয়া এন্ড অর হেমাচুরিয়া, এটা নিয়েও আসতে পারে আমাদের সামনে। তো এই প্রেজেন্টেশনটা তাহলে কেমন, যে প্রিভিয়াস একটা হিস্ট্রি ছিল স্ক্যাবিজের হিস্ট্রি, সাধারণত 4 থেকে 6 সপ্তাহের একটা হিস্ট্রি থাকে। সোর থ্রোটের ক্ষেত্রে একটু কম ডিউরেশন, 3 সপ্তাহ, 2 থেকে 3 সপ্তাহ। স্কিন ইনফেকশনের ক্ষেত্রে 4 to 6 weeks এর একটা প্রিসিডিং হিস্ট্রি থাকে উইথ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। এই জায়গাটায় আমি যে জিনিসটা বলবো, এখানে খুব সুন্দর করে বলা আছে হি হ্যাজ ইনফেক্টেড স্ক্যাবিস। পরীক্ষার সময় অনেক সময় আমাদের বাচ্চারা, তোমরা আর কি উত্তর দেওয়ার সময় পিএসজিএন বলার সময় তোমরা বলে ফেলো যে হিস্ট্রি অফ স্ক্যাবিস। স্ক্যাবিস itself, only itself cannot complicated into PSGN unless infected with streptococcus. This is very important. অনেক সময় টিচাররা জিজ্ঞেস করে স্ক্যাবিস থেকে কি পিএসজিএন হয়? নামটা তো হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। অথবা যদি বলা হয় যে স্ক্যাবিস হলেই কি এজিএন হবে, স্ক্যাবিস যদি টাইমলি ট্রিটমেন্ট করা যায় তাহলে তো এখান থেকে এজিএন হওয়ার অথবা পিএসজিএন হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে স্ক্যাবিস যদি স্ট্রেপ্টোকক্কাস দিয়ে ইনফেক্টেড হয়, then it can produce
post-streptococcal glomerulonephritis after 4 to 6 weeks. ওকে, এবং আমরা সবাই জানি এটা এক ধরনের ইমিউনোকমপ্লেক্স মেডিয়েটেড ডিসঅর্ডার। উই অল নো এটা আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ভালো করে শিখে আসছি, ওইখানে আর ডিটেলস করছি না, তাহলে আমরা আগাতে পারবো। তাহলে এটা এক ধরনের অ্যাকিউট প্রেজেন্টেশন অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা নেফ্রাইটিক ইলনেস হিসেবেই প্রেজেন্ট করে। আমরা জানি নেফ্রাইটিক ইলনেসের 4টা কম্পোনেন্ট আছে, সেটা হলো হেমাচুরিয়া, ইডিমা, হাইপারটেনশন অ্যান্ড অলিগিউরিয়া। এখানে কোশ্চেনের মধ্যেই দেয়া আছে সোয়েলিং অফ ফেস, তার মানে ইডিমা বডি সোয়েলিং আছে, অলিগিউরিয়া সাপ্রেশন অফ ইউরিন ফর 4 days লেখা আছে। আর দুইটা জিনিস, হেমাচুরিয়া আমরা ইউরিন এক্সামিনেশন করে খালি চোখেও কিছুটা বুঝতে পারি, এবং এছাড়াও আমাদেরকে মানে প্যাথোলজির করতে হবে, ইউরিন আরই মাইক্রোস্কোপি করে দেখতে হবে যে আরবিসি আছে কিনা হেমাচুরিয়া কনফার্ম করার জন্য। আর আমরা খালি চোখেও কিন্তু হেমাচুরিয়া বুঝতে পারি। কেউ কেউ বলে স্মোক ইউরিন, কেউ কেউ বলে ডার্ক ইউরিন, কেউ কেউ বলে রেডিশ ইউরিন। তো খুব টিপিক্যালি যদি আমি বলতে চাই, আমরা আমাদের নেফ্রোলজিস্টের ভাষায় এটাকে আমরা বলি যে কোকা কোলা কালার ইউরিন। একদম কোক কোক যেরকম কালার, ব্ল্যাক টাইপের সেই রকম কালার হয় আর কি। আচ্ছা, আর ইনফেক্টেড স্ক্যাবিজের টার্মটা খুবই যুক্তিসঙ্গত। ইনফেক্টেড স্ক্যাবিজ কথাটাই আসতে হবে, শুধু স্ক্যাবিজ হলে কিন্তু আমরা একটু কনফিউশনে পড়ে যাব। হাউ উইল ইউ ইনভেস্টিগেট দ্য কেস? ইনভেস্টিগেশন তো খুবই সহজ। and write down a management plan for the patient. আমি একটু ইনভেস্টিগেশনে যাওয়ার আগে ইন শর্ট প্রেজেন্টেশনটা বলে ফেলি। এই বাচ্চাগুলি আসলে কি প্রেজেন্টেশনে আসে? আমাদের দেশে আমরা তো খুব ভালো করে আসলে টাইমলি চিকিৎসা দিতে পারি না, জন্যই তো এই ধরনের ডিজিজ হয়। এখন অবশ্য কমে গেছে, অনেক কমে গেছে। আমরা যখন তোমাদের মধ্যে স্টুডেন্ট ছিলাম তখন যে পরিমাণ আমরা পিএসজিএন পেতাম, ততটাই আমি এই মুহূর্তে চোখে পড়ে না, কমে গেছে, অনেক কমে গেছে। এটা হয়তো আমাদের হেলথ কেয়ার ফ্যাসিলিটিস ইমপ্রুভ করেছে, মানুষজনের সচেতনতা বেড়েছে। এছাড়াও আর একটা জিনিস হলো যে আমরা তো কিছু না কিছু উন্নতি করছি ডে বাই ডে। হ্যাঁ, যেটা স্লাম এরিয়ার বাচ্চাদের মেইনলি হয়, যারা গাদাগাদি করে থাকে, সঠিক সময় চিকিৎসা নিতে পারে না। আমরা তো জানি যে স্ক্যাবিজ কাদের হয়, কি রকম পরিবেশে হয়। আচ্ছা, তো প্রেজেন্টেশনটা হয় খুব ইন্টারেস্টিংলি। এই বাচ্চাগুলি ভর্তি হয় হচ্ছে কমপ্লিকেশন নিয়ে মোস্ট অফ দ্য কেসেস। ওরা একটু হাত পা ফুলে গেছে, তার তো স্ক্যাবিস হয়েছে, চুলকাচ্ছে দিনের পর দিন, সেই কারণেও ডাক্তারের কাছে যায়নি। এরপর এখানে ইনফেকশন হয়েছে উইথ স্টেপ্টোকক্কাস, এরপরেও সে চিকিৎসকের কাছে যায় নাই বা ট্রিটমেন্ট সিক করে নাই, এতটাই ইসলাম থেকে আসে এরা। এরপরে শরীর ফুলে গেছে, তখনও আসে নাই, যখন তার প্রস্রাব কমে গেছে অথবা কোনো একটা কমপ্লিকেশন হয়েছে, এবং এই কমপ্লিকেশনটা মোস্টলি হাইপার টেনশনের কমপ্লিকেশন। একটা 13 থেকে 15 বছরের বাচ্চা হয় ভর্তি হয় নিউরোলজিস্টের আন্ডারে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি নিয়ে, অথবা সিসিইউতে ভর্তি হয় এই বাচ্চাগুলি হাইপারটেনসিভ একিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর নিয়ে। তো ওরা আসে নিউরোলজি ওয়ার্ডে, আসে সিসিইউতে, আসে আইসিইউতে। তো এই জায়গাটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে প্রেজেন্টেশনটা কেমন হয় ইন মোস্ট অফ দ্য কেসেস ইন আওয়ার কান্ট্রি। আর ইনভেস্টিগেশন যদি আমি করতে চাই, আমরা তো সবসময় হিস্ট্রি নেওয়ার পরে আমি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং বলছিলাম যে রেনাল ফাংশন টেস্ট 1 নাম্বার হচ্ছে ইউরিন এক্সামিনেশন। এবং ইউরিন এক্সামিনেশনের ক্ষেত্রে ইউরিনের আমরা কিন্তু শুধুমাত্র ইউরিন আরই প্যাথোলজিস্ট টেস্ট করে রিপোর্ট দেবে সেটার উপরেই ডিপেন্ড করি না। আমরা ইউরিন ভলিউম দেখি, ইউরিনের কালার দেখি, বেডসাইড ইউরিন টেস্ট করি। এর পাশাপাশি আমরা ইউরিন আরিটা পাঠাই দেই দেখার জন্য যে ইউরিনে আরবিসি আছে কিনা। ইউজুয়ালি এই ধরনের অ্যাকিউট প্রেজেন্টেশন অফ গ্লোমেরুলোনেফ্রাইটিসে হেমাচুরিয়া থাকে। এটা বাই ডেফিনেশনই হেমাচুরিয়া থাকতে হবে নেফ্রাইটিক ইলনেসের ক্ষেত্রে। এরপরে প্রোটিনিউরিয়া থাকে, ইউজুয়ালি নন নেফ্রোটিক রেঞ্জ, মানে আমরা তো আগের দিন অনেক আলাপ করেছি নেফ্রোটিক রেঞ্জ নিয়ে, যে 3.5 গ্রাম ইন 24 আওয়ার্স, এরকম না, একটু কম থাকে, হয়তো 1 to 2 গ্রাম
পার ডে এরকম প্রোটিনিউরিয়া থাকে। আমরা যদি স্পট ইউরিন দিয়ে পিসিআর করি এরকমই পাই ইউজুয়ালি। আর হচ্ছে যে রেনাল ফাংশন টেস্ট বলতে আমরা নেক্সট হচ্ছে যে কিডনি কেমন কাজ করছে। অনেক সময় রেনাল ইম্পেয়ারমেন্ট নিয়েও প্রেজেন্ট করে এই ধরনের পেশেন্ট। তো ক্রিয়েটিনিন করি, ব্লাড ইউরিয়া, সেরাম ক্রিয়েটিনিন, জাস্ট ফাংশনাল স্ট্যাটাসটা দেখার জন্য। আমরা স্টেপ্টোকক্কাস দিয়ে হয়েছে কিনা এবং পোস্ট ইনফেকশাস কিনা এইটা বোঝার জন্য আমরা অনেক সময় এএসও টাইটার করা হয়। এটা আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না। এটা নানান কারণে রেজ থাকে আমাদের দেশে, প্রিভিয়াসলি ইনফেক্টেড হলেও থাকে। হ্যাঁ, স্টেপ্টোকক্কাস ডায়াগনোসিস করা আমাদের জন্য খুব জরুরি না, আমরা তো মোটামুটি হিস্ট্রিতেই ডায়াগনোসিস করে ফেলি। এরপরে আমরা কমপ্লিমেন্টটা দেখি আর কি। সাধারণত পিআইজিএন বা পোস্ট ইনফেকশাস জিএনএ কমপ্লিমেন্ট কনজাম্পশন থাকে। যদি কমপ্লিমেন্ট কনজাম্পশন না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আদারওয়াইজ ডিসিশন নিতে হবে, চিন্তা করতে হবে। একই ধরনের প্রেজেন্টেশন নিয়ে অন্য ধরনের একিউট জিএন আসতে পারে, আরপিজিএন আসতে পারে। তো কমপ্লিমেন্টটা আমাদের জন্য টু সাম এক্সটেন্ট ভেরি ইম্পর্টেন্ট টু ডিস্টিংগুইশ বিটুইন পিআইজিএন অর আদার ফর্মস অফ জিএন। সেটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হয়। একটা রুটিন টেস্ট হিসাবে আমরা একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি কিডনির চেহারাটা কেমন আছে। তারপরে একটা চেস্ট এক্সরে করে দেখতে পারি যে অনেক সময় অ্যাসোসিয়েটেড কোনো ইলনেস আছে কিনা, হার্ট ফেলিয়ারের ফিচার আছে কিনা, ইসিজি করতে হয়। অনেক সময় তো এনকেফালোপ্যাথি নিয়ে আসলে অনেক কিছুই করতে হয়। তো ইট ডিপেন্ডস। তো ইনভেস্টিগেশন খুব সিম্পল, আমরা রুটিনলি যেগুলি করি সেগুলো একভাবে লিখে দেব যে সিবিসি, ইউরিনারি, সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ইলেকট্রোলাইট, ব্লাড ইউরিয়া, এগুলি লিখে দিব হচ্ছে একটা রুটিন পার্ট হিসাবে। আর স্পেসিফিক ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কমপ্লিমেন্টটা অবশ্যই উল্লেখ করব। এই জায়গায় কমপ্লিমেন্ট লেভেলটা আমরা অবশ্যই উল্লেখ করব। আর ম্যানেজমেন্ট প্ল্যান কি? যদি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, এটা 95% হচ্ছে সেলফ লিমিটিং, শুধুমাত্র সাপোর্টিভ ম্যানেজমেন্ট লাগে। এতে রেনাল বায়োপসিও করতে হয় না ইন মোস্ট অফ দ্য কেসেস। আমরা রেনাল বায়োপসিতে যাই যদি আমরা কোনো না কোনো ভাবে মিলাতে পারি না যে আসলে এটা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল জিএন না অন্য কিছু। যেমন আমরা মিনিমাল চেঞ্জ ডিজিজের ক্ষেত্রে বলেছিলাম, তখন আমরা হয়তো ফিচারটা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসের মতো হিস্ট্রি নিয়ে আসছে, কিন্তু কিন্তু দেখা গেল যে পেশেন্টের কমপ্লিমেন্ট নরমাল। হ্যাঁ, অথবা আরপিজিএন এর টিস্যু খুব র্যাপিডলি রেনাল ফাংশনটা ডিটিউরেশন হচ্ছে এরকম। তো ম্যানেজমেন্টের হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্ট হাইপারটেনসিভ থাকে, প্রথম কথা হচ্ছে বেড রেস্ট। আমরা জানি যে রেস্টে থাকলে রেনাল ব্লাড ফ্লোটা বাড়ে, ইউরিন আউটপুট তখন বাড়ে, রেস্টে রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে যে হাইপার টেনশন কন্ট্রোল করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে ট্রিট করি এই জায়গাগুলোতে। তারপরে ফ্লুইড ওভারলোড থাকে, ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে। ইলেকট্রোলাইটস যদি দেখি যে হাইপারক্যালেমি আছে, ফ্লুইড রেস্ট্রিকশন করব। রেনাল ফেইলিওর থাকলে একটু সেভাবে দেখব। এরপরে হচ্ছে যে একটা অ্যান্টিবায়োটিক আমরা সাধারণত দেই যদি কোনো ইনফেকশনের ফিচার থাকে আর কি। যদিও ইনফেক্টেড স্ক্যাবিজ যেহেতু বলা হয়েছে, আমরা পেনিসিলিন গ্রুপের কোনো একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি। এবং ইনটেক আউটপুটটা খুব স্ট্রিক্টলি মনিটর করা, ব্লাড প্রেশারটা মনিটর করা, কন্ট্রোলে রাখা। অনেক সময় আমরা সেরাম অ্যালবুমিন করি, এগুলি আমরা তো আসলে ইন জেনারেল সবার জন্য করব না, করার দরকারও পড়ে না। তো সাপোর্টিভ ম্যানেজমেন্ট মেইনলি এই পেশেন্টগুলির জন্য গুড এনাফ হয় এবং ওভার এ পিরিয়ড অফ টাইম তার কোনো কিছুই লাগে না। ওই অ্যান্টি হাইপারটেনসিভও বন্ধ করে দেই আমরা, ডায়াবেটিক্সও বন্ধ করে দেই, এবং তারা মোস্ট অফ দ্য কেসেস 95% কেস রিজলভ করে যায় উইথ সিম্পল সাপোর্টিভ ম্যানেজমেন্ট। আমার মনে হয় এইটাতে একটু হলেই হবে। ডেভিসনটাও একটু দেখে নিও, একই রকমই আছে। Next question: a 20-year-old lady presented with puffy face, scanty menstruation, and blood pressure 160 over 105. What is your diagnosis? How will you proceed to manage her? এটা কিন্তু অনেক একটা বড় কোশ্চেন আর কি। এটা তো লং কোশ্চেন, এটা আসলে ভাইবা সিনারিও মনে হয় না আমার কাছে খুব বেশি তোমাদের লেভেলে। আর যখনই আমাদের কাছে লেডি বলবে তখন আমাদের আবার লেডি রিলেটেড কিছু জিনিস মাথায় আসতে হবে। পাফি ফেস,
পাফি ফেসের তো অনেকগুলি ডিফারেন্সিয়াল আছে, কিন্তু স্ক্যান্টি মিকচুরেশন যখন বলবে, হাই ব্লাড প্রেশার বলবে, তখন আমরা মোটামুটি কিন্তু যে acute presentation of some sorts of glomerulonephritis either in the form of RPGN, কারণ ব্লাড প্রেশার বেশি, অলিগুরিয়া আছে, তার মানে নেফ্রাইটিক ইলনেস, সাম সর্টস অফ নেফ্রাইটিক ইলনেস, পাফি ফেস এর মধ্যে থাকতে হবে। কিন্তু এখানে আগেরটার মতো কিন্তু ক্লিন কাট না। আগেরটা যেরকম আমরা একটু ডিফারেন্সিয়েট করি, যে আগেরটা মোটামুটি পিএসজিএন চোখ বন্ধ করে আমরা বলতে পারছি, কিন্তু এই ক্ষেত্রে পরের কোশ্চেনটাই কিন্তু আমরা চোখ বন্ধ করে কোনো সিঙ্গেল ডায়াগনোসিসে যেতে পারবো না। এটা নেফ্রাইটিক ইলনেসের যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলি আছে সেগুলিতে আমাদের থাকতে হবে। হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস বললে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে পসিবলি দিস ইজ এ কেস অফ অ্যাকিউট নেফ্রাইটিক ইলনেস, আর মাই ডিফারেন্সিয়ালস এটা হতে পারে একিআই, অ্যাকিউট কিডনি ইনজুরিও একইভাবে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, ডিউ টু এনি কজ আসতে পারে, আনলেস হাইপোভলিমিক শক, কারণ বিপি বেশি। কারণ অ্যাকিউট একিআই আরপিজিএন এই একইভাবে প্রেজেন্ট করতে পারে। এই পেশেন্টটা যেহেতু লেডি, লুপাস নেফ্রাইটিস এইভাবে প্রেজেন্ট করতে পারে আমাদের কাছে। হ্যাঁ, একটু এগ্রেসিভ অ্যাকিউট আরপিজিএন অ্যাটিটিউড নিয়ে প্রেজেন্ট করতে পারে লুপাস নেফ্রাইটিস। লুপাস নেফ্রাইটিসও রিসেন্ট তৈরি হয় এবং আরপিজিএন হিসেবে আমরা পাই, অনেক সময় অ্যাসোসিয়েশন হিসেবে থাকি। তারপরে ঠিক আগের কোশ্চেনের মতো পোস্ট ইনফেকশাস জিএন তো হতেই পারে। মোট কথা আমাদেরকে নেফ্রাইটিক সিনড্রোমের যে কজগুলি আছে সেগুলি মাথায় রাখতে হবে, এবং হাউ উইল ইউ প্রসিড টু ম্যানেজ হার। এখানে কিন্তু ম্যানেজমেন্ট বলতে আমার ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট সব কিছুই চলে আসবে। ম্যানেজমেন্ট তো শুরু হয় হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রিটমেন্ট। তাহলে এর একদম হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রির মধ্যে অনসেটটা কিরকম, এটা কি মাঝে মাঝে হয় নাকি এবারে অ্যাকিউট অনসেট, নাকি ক্রনিক্যালি তার এরকম, সেটা দেখতে হবে। অনেক সময় কিছু কিছু জিএন আছে যে দীর্ঘদিন ধরেই তার একটু মুখ ফলে, একটু প্রস্রাব কখনো কম হয় কখনো বার হয়, লাইক আইজিএন নেফ্রোপ্যাথি, এরকম কিছু কিছু প্রাইমারি জিএন আছে যেগুলি পেশেন্টরা হয়তো একটু ডিলেড প্রেজেন্টেশন হয়, যখন রেনাল ইম্পেয়ারমেন্ট শুরু হয়ে যায় তখন আমাদের কাছে আসে। হ্যাঁ, তো হিস্ট্রি নিতে হবে যে ডিউরেশন, এক্সাক্ট ডিউরেশন কত দিনের, অথবা এর সাথে অ্যাসোসিয়েটেড ইলনেস কি আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো সেকেন্ডারি গ্লোমেরুলোনেফ্রাইটিস কিনা, লাইক পোস্ট ইনফেকশাস বা পিএসজিএন বা পিআইজিএন যাই বলি না কেন, এরকম কিছু ইনফেকশন অ্যাসোসিয়েটেড জিএন কিনা। লাইক আগের বাচ্চাটার মতোই তাকে আমরা কোশ্চেন করে জিজ্ঞেস করতে পারি যে এরকম কোনো হিস্ট্রি আছে কিনা, কোনো ড্রাগ টক্সিসিটির হিস্ট্রি আছে কিনা, একিআই কোনো ড্রাগ টক্সিসিটি দিয়ে হলো কিনা, কোনো হার্বস খেয়েছে কিনা, রিসেন্টলি কোনো এনএসআইডস, নেফ্রোটক্সিক অ্যান্টিবায়োটিক্স এগুলি খেয়েছে কিনা। এই কেয়ার হিস্ট্রির জন্য এগুলি খুবই ইম্পর্টেন্ট এই পেশেন্টের জন্য, ইয়াং পেশেন্ট। অথবা আমরা খুবই কমন, যেহেতু ইয়াং লেডি, তাহলে তার লুপাস রিলেটেড অর্থাৎ এসএল এর অন্যান্য ফিচারগুলি আছে কিনা, এই পয়েন্টগুলো আমরা জিজ্ঞেস করতে হবে। যে তার জয়েন্ট পেইন আছে কিনা, ফটোসেন্সিটিভিটি, ওরাল আসার, আমরা তো জানি পয়েন্টগুলি, সেগুলি একটু আমরা ফোটায় ফোটায় জিজ্ঞেস করে নিব। বা এই পয়েন্টগুলো আমার হিস্ট্রির মধ্যে আসতে হবে। এরপরে ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা আসলে রেনাল সিস্টেমে ক্লিনিক্যাল এক্সামিনেশনে খুব বেশি পাই না, এখানে অলরেডি বলাই আছে পাফি ফেস অর্থাৎ ইরেমা। ইরেমাটা কি রকম, ইরেমা কি অনেক বেশি এনাসার্কা কিনা, এখানে শুধু পাফি ফেস বলা আছে, এটা কি জেনারেলাইজ ইরেমা কিনা সেটা আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে ভালো করে ইভালুয়েট করব। পেরিফেরাল ইডেমা আছে কিনা সেটা কেমন, সেটা ভালো করে ইভালুয়েট করব। আমরা বেড সাইড হিট কোয়াগুলেশন টেস্ট করে প্রোটিনিউরিয়াটা কিরকম সেটা বোঝার চেষ্টা করব, এটাও এক্সামিনেশনের পার্ট। ইউরিনটা খালি চোখে এক্সামিনেশন করা, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ব্লাড প্রেশার অনেক বেশি আছে, এর সাথে এই জেবিপি আছে কিনা, যেটা পার্ট অফ ফ্লুইড ওভারলোড হিসেবে আসতে পারে। এরপরে তো ইনভেস্টিগেশন। এই পেশেন্টের ইনভেস্টিগেশনে আমাদেরকে রুটিন ইনভেস্টিগেশন গুলি তো সবার জন্য অলমোস্ট সেম, কিন্তু এনার জন্য স্পেসিফিক ইনভেস্টিগেশন করতে হবে। সেটা হলো যে কমপ্লিমেন্ট, এএনএ, অ্যান্টিডিএস, ডিএনএ, হ্যাঁ, হেপাটাইটিস বি, সি আছে কিনা, সেকেন্ডারি মার্কারগুলি এক্সক্লুড করতে হবে। এবং এই পেশেন্টের ম্যানেজমেন্টের জন্য মোস্ট প্রবাবলি রেনাল বায়োপসিও লাগবে, সেটাও ইনভেস্টিগেশনের মধ্যে স্পেশালাইজড ইনভেস্টিগেশন রেনাল বায়োপসিও লিখে দেওয়া যেতে পারে বা বলা উচিত আমি মনে করি। হ্যাঁ, তো
তো সেকেন্ডারি মার্কারগুলি করব, রুটিন টেস্ট করব। এর ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট আসলে দেখো, আমরা আসলে চিকিৎসা নিয়ে খুব বেশি ওয়ারিড না। চিকিৎসা কিন্তু ডায়াগনোসিস যা হবে সেটা স্পেসিফিক ম্যানেজমেন্ট হবে। তো কিছু জেনারেল ম্যানেজমেন্ট আমি দিতে পারি এই রোগী, যেহেতু পাফি ফেস আছে, স্ক্যান্টি মিক্সুরেশন আছে, হাই ব্লাড প্রেশার আছে, এইটুকুর জন্যই তো আমি তাকে বেড রেস্টে রাখবো, একটু ফ্লুইড রেস্ট্রিক্ট করব, ডায়াবেটিক্স দিব, অ্যান্টি হাইপারটেনসিভ দিব, এটা তো দিবই। এখন এরপরে একদম স্পেসিফিক ডিজিজের স্পেসিফিক ম্যানেজমেন্ট। এটা যদি ইনফেকশন অ্যাসোসিয়েটেড হয়, ইনফেকশনের চিকিৎসা লাগবে। এটা যদি লুপাস নেফ্রাইটিস হয়, তাহলে লুপাস নেফ্রাইটিসের স্টেজ অনুযায়ী চিকিৎসা লাগবে। এটা আমরা মনে করি যে আমরা যদি এটা ভাইভা বোর্ডের কোশ্চেন হয় যে অ্যাকর্ডিং টু কজ যেটা আমরা ডায়াগনোসিস করবো সেটার চিকিৎসা দিব, তখন হয়তো ভাইভা বোর্ডের টিচার জিজ্ঞেস করতে পারে, আচ্ছা বলো যে দিস ইজ এ কেস অফ লুপাস নেফ্রাইটিস, তুমি কি করবা? যদিও এটা আমি মনে করি যে আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে লুপাস নেফ্রাইটিস ধরা হয় না, শুধু নামটা জানলেই হয়। নামটা জানলে, একটু দুই একটা কথা জানলে আমরা খুশি হয়ে যাই। এটা যে এসএলই এর একটা কমপ্লিকেশন, রেনাল ইনভলভমেন্ট, এইটুকু বলতে পারলেই আমরা খুশি হয়ে যাই। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন। A 20 years old male presented with puffiness of face, scanty high colored urine, leg swelling for last 4 days, একই রকম। এটা মেল পেশেন্ট। On examination, blood pressure 160/100 millimeter of mercury. What is the most likely diagnosis mentioned? আচ্ছা, এটা কিন্তু সেম, ওই আগের কোশ্চেন এইটাই। আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে আমরা নর্মালি জানি যে এসএলই ফিমেল মেল রেশিও হচ্ছে 9:1, কিন্তু লুপাস নেফ্রাইটিস কিন্তু 1:1। লুপাস নেফ্রাইটিস মেল ফিমেল সমান সমান। সো লুপাস নেফ্রাইটিস কিন্তু মেলে খুব আনকমন। মেল এসএলই নেফ্রাইটিস মোর কমন। সো একই জিনিস চলে আসবে, এটাতে নতুন করে ডিসকাস করার কিছু নাই, সেম জিনিস। মেনশন ফর ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন ফর ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস। আচ্ছা, ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন তো যদি আমি বলতে চাই, নাম্বার ওয়ান ইনভেস্টিগেশন হচ্ছে ইউরিন এক্সামিনেশন। এটা রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু যদি আমি বলি সেটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন। নাম্বার থ্রি যদি বলি সেটা হচ্ছে যে আমরা তো ইউরিন আদিতে মোটামুটি কোয়ালিটেটিভ টেস্ট বলতে পারি যে প্রোটিন ইউরিয়ার জন্য, অথবা বেড সাইড ইউরিন করে প্রোটিন ইউরিয়া কিছুটা কোয়ালিটি বোঝা যায় যে এখানে প্রোটিন যাচ্ছে, বা আমরা মোটামুটি বলে দিতে পারি যে এটা কি পরিমাণে যাচ্ছে। কিন্তু এটা নেফ্রোটিক রেঞ্জ প্রোটিন ইউরিয়া কিনা সেটা বোঝার জন্য আমাকে কি করতে হবে, 24 আওয়ার্স ইউরিনারি টোটাল প্রোটিন করতে হবে, অথবা স্পট ইউরিন ফর পিসিআর। আমার মনে হয় তোমাদের লেভেলে তোমরা 24 আওয়ার্স ইউরিনারি টোটাল প্রোটিনটাই বলো, এটাই ভালো। এটা টিচাররা এটা নিয়ে আর কোনো কোশ্চেন করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এরপরে এই পেশেন্টের জন্য পাবি ফেজ স্ক্যানটি হাই কালার ইউরিন লেগ সোয়েলিং ফর 4 days, আমি ওর স্ট্রাকচার দেখতেই চাই, কিডনির একটা আল্ট্রাসাউন্ড করতে চাই। তো এর বাইরেও তো অনেক ইনভেস্টিগেশন আছে, আমি আগের গুলাতে বলছি যে রুটিনের মধ্যেই তো আমি সিবিসি করবো না একটা পেশেন্টকে, একটা পেশেন্টের সিবিসি করবো, একটা পেশেন্টের ইলেকট্রোলাইট করবো না, পেশেন্টের করবো। কিন্তু চারটা ইম্পর্টেন্ট বললে আমি চারটা বলবো, কারণ আমি একটা ইউরি আল্ট্রাসাউন্ড কেন বলছি, আল্ট্রাসাউন্ডে কিডনির সাইজ, শেপ, চেহারা দেখে আমি বুঝতে পারবো যে এই প্রেজেন্টেশনটা একিউট প্রেজেন্টেশন, এটা নাকি ক্রনিক কিডনি ডিজিজের প্রেজেন্টেশন। এটা কিন্তু অনেক মেজরিটি অফ কেসেস বোঝা যায়। তো এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি বায়োপসি করতে পারবো কিনা সেটাও আমি এটা দিয়ে ইনিশিয়াল স্টেজেই বুঝতে পারবো, সেই অনুযায়ী আমি আস্তে আস্তে আগাবো। ফোর ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। এই পেশেন্টের তো নাম্বার ওয়ান কমপ্লিকেশন হচ্ছে যে হাইপার টেনশনের কমপ্লিকেশন। হাইপার টেনশনের জন্য যা হাইপারটেনসিভ, এর আগের প্রথম কোশ্চেনটার অ্যান্সারে যেটা বলছিলাম যে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি এবং হাইপারটেনসিভ অ্যাকিউট ভেন্ট্রিকুলার ফেইলিওর, এই দুইটা তো খুবই কমন। কারণ এজিএন হিসেবে যদি প্রেজেন্ট করে অ্যাকিউট প্রেজেন্টেশন অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস, হাইপারটেনশন এন্ড ইটস কমপ্লিকেশন, ইয়াং পেশেন্ট হাইপারটেনশনের কমপ্লিকেশন। এরপরে কি হতে পারে, এরপরে হচ্ছে রেনাল ফেইলিওর। আর একটা ইম্পর্টেন্ট যদি আমাকে কমপ্লিকেশন বলা হয় এরকম পেশেন্টের ক্ষেত্রে, আমি আরো বহুত কমপ্লিকেশন বলতে পারি, কিন্তু আমি ইনফেকশনটা রাখবো। যে কোনো ধরনের ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকে।
কারণ প্রোটিনিউরিয়া থাকে, তারপরে হচ্ছে আমাদের অনেকগুলি প্রোটেক্টিভ ফাংশন লস হয়ে যায়, স্কিন প্রোটেকশন পার্শিয়ালি লস হয়ে যায়। হ্যাঁ, সবকিছু মিলায় ইমিউনোগ্লোবুলিন লস হয়। সো ইনফেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কমপ্লিকেশনে ইনফেকশনটা রাখতে চাই। আউটলাইন দ্য ম্যানেজমেন্ট অফ দিস সাচ পেশেন্ট, আগের কোশ্চেনের মতোই ম্যানেজমেন্ট প্ল্যান হবে। হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট। নেক্সট, আজকে বোধহয় বেশিক্ষণ আমি পারবো না, আমি একটু বিজি, 11:30টায় শেষ করতে হবে, আমাদের সময় দেরি হয়ে গেছে শুরু করতে। আমি এইটা শেষ করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, a 50-year-old man came to you with recurrent vomiting and diarrhea, followed by generalized weakness. আচ্ছা, serum potassium level was found 2.5 millimole per liter. What are the causes of hypokalemia? Discuss complication and management. Mention name of few nephrotoxic drugs. আচ্ছা, এখানে কিন্তু বলাই আছে যে এই পেশেন্টের হাইপোক্যালেমিয়ার কজ কি। 50-year-old man came to you with recurrent vomiting and diarrhea, followed by generalized weakness. তার মানে রিকারেন্ট ভমিটিং এবং ডায়রিয়া হয়েই তার পটাশিয়ামটা কমেছে। এবং পটাশিয়াম কমলে আমরা জানি যে সব ধরনের মাসল, এটা স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল, সব মাসেলকেই সে উইক করে। হ্যাঁ, কেমন হয় আমরা জানি যে স্কেলেটাল মাসেল উইক হয়, প্যারাপ্যারাসিস, প্যারালাইসিসের মতো ফিচার নিয়ে আসতে পারে পেশেন্ট, উইকনেস অফ সিভিয়ার উইক হয়ে যেতে পারে মাসেল। স্মুথ মাসেল উইকনেস আমরা কেমনে বুঝি? পেশেন্টের কি হয়, প্যারালাইটিক আইলিয়াসও ডেভেলপ করে অনেক সময়। হ্যাঁ, আমরা এই কারণে কিন্তু অনেক ওষুধ, যেমন আমাদের দেশে কোয়াক্ট্রা ডায়রিয়ার রোগীদেরকে, হ্যাঁ, অনেক ধরনের ওষুধ দিয়ে দেয় যে ডায়রিয়া কমায় ফেলবো একবারে। হ্যাঁ, ওর প্যারালাইটিক আইডিয়াস ডেভেলপ করছে কিনা না দেখে, এটা কিন্তু খুব সিরিয়াস কমপ্লিকেশন ডেভেলপ করে আর কি। আচ্ছা, আর কার্ডিয়াক মাসেলেও তো কমপ্লিকেশন হয়, আমরা সবাই জানি। তাহলে হাইপোক্যালেমিয়া, তো এই পেশেন্টের ক্ষেত্রে কজ জিজ্ঞেস করলে তো কজ দেয়াই আছে, কিন্তু আমি যদি জিজ্ঞেস করতে চাই যে হোয়াট আর দ্য কজেস অফ হাইপোক্যালেমিয়া, আমরা তো হাইপোক্যালেমিয়ার কজগুলো একদম ঝাড়া মুখস্থ রাখবো আর কি, একদম ছোট মুখস্থ। হাইপোক্যালেমিয়ার কজ কি, একদম ডেভিসনের যে বক্স আছে, আমি এগুলি তোমাদেরকে নেফ্রোলজি বই থেকে কিছুই বলতে চাই না। ডেভিসন ইজ গুড এনাফ ফর এমবিবিএস স্টুডেন্টস। ডেভিসন এন্ড ডেভিসন, এর বাইরে কিছুই দরকার নাই। প্রশ্নই ওঠে না যে আমি তোমাদেরকে নেফ্রোলজি বই থেকে পড়াবো এগুলো, তাহলে তো পাগল হতে হবে। তো আমরা জানি হাইপোক্যালেমিয়ার কজ কি, রিডিস্ট্রিবিউশন একটা টার্ম আমরা জানি, যে অ্যালকালোসিস খুব ইম্পর্টেন্ট কজ অফ হাইপোক্যালেমিয়া। অ্যালকালোসিসের কারণে হাইপোক্যালেমিয়া হতে পারে। সেক্ষেত্রে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট কিন্তু কারেকশন অফ দ্যাট অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস স্পেশালি। ইনসুলিন এক্সেস, আমরা জানি যে ইনসুলিন কি করে, সেলের মধ্যে পটাশিয়ামকে ঢুকায় ফেলে গ্লুকোজের সাথে, সো হাইপোক্যালেমিয়া করতে পারে। বিটা টু অ্যাগনিস্ট লাইক সালবিটামল, এগুলি যারা ক্রনিক্যালি খাচ্ছেন, অনেক দিন থেকে খাচ্ছেন, নেবুলাইজ করছেন। আবার আমরা হাইপারক্যালেমিয়ার ট্রিটমেন্টেও কিন্তু আমরা কি করি, গ্লুকোজ দেই, সাথে ইনসুলিন দেই, সাথে বিটা টু অ্যাগনিস্ট দেই। মজার, একই জিনিস, একই পড়া। হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, অথবা যদি কেউ কম খায়, লো ইনটেক ডায়েটারি থেরাপি, হয়তো একটা পেশেন্ট আছে পোস্ট অপারেটিভ পেশেন্ট বা এরকম, তো আইভি ইনফিউশনে আছে, কিন্তু পটাশিয়াম বেশ কিছুই দেওয়া হচ্ছে না। হয়তো নর্মাল স্যালাইন আর ডিএনএস দেওয়া হচ্ছে 3 বেলা, হ্যাঁ, ফ্লুইড। তো তার তো হাইপোক্যালেমিয়া হতেই পারে। আবার যদি ওই পেশেন্টের আল্লাহ না করুক ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন দেওয়া হয়, অনেক কেস আমরা দেখি এরকম, যে আমরা এই কাজগুলি মিস করে যাই বা আমরা খেয়াল করি না। তাহলে কজগুলি মনে রাখা খুব সহজ। প্রথমে হচ্ছে রিডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে ইনটেক কম হলো, অ্যাট্রোজেনিক হতে পারে, অথবা সে খাচ্ছেই কম, অথবা কোনো কারণে লস। লসের মধ্যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল লস, যেটা এই কোশ্চেনে আসছে, যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল লস আবার দুই রকম, একটা হচ্ছে উইথ অ্যালকালোসিস আর উইথ অ্যাসিডোসিস। যদি উপর থেকে লস হয়, নেজোগ্যাস্ট্রিক সাকশন এন্ড ভমিটিং, তাহলে উইথ অ্যালকালোসিস হবে, ঠিক আছে। আর যদি নিচ থেকে লস হয়, ডায়রিয়া, ল্যাক্সেটিভ অ্যাবিউজ, এগুলো যদি হয়, হ্যাঁ, পার্গেটিভ অ্যাবিউজ,
তাহলে কি হবে? উইথ অ্যাসিডোসিস। এই রোগীর আমার মনে হয় দুইটাই মানে নিউট্রাল থাকবে, কারণ এর ভমিটিংও আছে, ডায়রিয়াও আছে, তাই না? তো ওর হয়তো অ্যাসিডোসিস অ্যালকালোসিস আলাদা করার দরকার পড়বে না। আরেকটা হচ্ছে যে রেনাল লস। রেনাল লস আছে কিনা এটা দেখার জন্য ইউরিন পটাশিয়াম যদি আমরা করি তাহলে দেখবো যে 20 to 30 মিলিমল পার ডে ইউরিন লস হচ্ছে। তো রেনাল লস আবার দুই ধরনের, একটা হচ্ছে উইথ হাইপারটেনশন আর উইথ নরমাল আর লো বিপি। উইথ হাইপারটেনশনটা তো খুব মজার, আমরা সবাই জানি যে অ্যালডোস্টেরনের কাজ কি। অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে একদম ব্লাড প্রেশার রেগুলেশন থেকেই আমরা জানি অ্যালডোস্টেরনের কাজ, তাই না? রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম আমরা সবাই পড়েছি। অ্যালডোস্টেরন কখন অ্যাক্টিভেটেড হয়, কখন হয় নরমালি? যখন হাইপোটেনশনে যায়, রেনাল ব্লাড ফ্লো কমে, তখন কি হয়? তখন রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম অ্যাক্টিভেটেড হয় এবং সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে। ইন এক্সচেঞ্জ কি করে? পটাশিয়াম বের করে দেয়, তাই তো? তো ব্লাড প্রেশারও বাড়ায়। তো উইথ হাইপারটেনশন কোন প্যাথোলজিক্যাল কন্ডিশনে হাইপোক্যালেমিয়া হতে পারে? যে প্রাইমারি আর সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম কি? কনস সিনড্রোম। সেকেন্ডারি কি? রেনাল ইসকেমিয়া। এছাড়া আরো কিছু কিছু কারণে মিনারেলোকর্টিকয়েড এক্সেস হতে পারে, হয়তো একটা পেশেন্ট দীর্ঘদিন ধরে কর্টিকোস্টেরয়েড থেরাপিতে আছে। তো সব ধরনের স্টেরয়েডের কিছু কিছু মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি থাকে। প্রেডিসোলোনেরও মিনারেলোকর্টিকয়েড আছে। হাইড্রোকর্টিসন তো মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি বেশি। ডেক্সামেথাসোন, এই যে আমরা এখন কোভিড সিচুয়েশন, রোগীদেরকে স্টেরয়েড দিতে হচ্ছে কাউকে কাউকে। তো স্টেরয়েড পেলে হাইপোক্যালেমিয়া ডিউ টু দিস এফেক্ট। অথবা একটা পেশেন্ট, ওনার কুশিং সিনড্রোম, একটোপিক এসিটিএস। আর একটা, এটা রেয়ার কজ, নাম মনে রাখলে হবে লিডল সিনড্রোম, এটা দরকার নেই। তোমরা উইথ হাইপারটেনশন কজ মনে রাখো, একটাই হাইপার অ্যালডোস্টেরনিজম, একটা ডিজিজ। এটা আমরা তো কজ সিনড্রোমের নাম তো সেকেন্ড ইয়ার থেকেই জানি, যখন এন্ডোক্রাইনোলজি পড়েছি গাইটন জ্ঞানং তখন থেকেই জানি। আর একটা মনে রাখো যে আর্ট্রোজেনিক বা কুশিং সিনড্রোম এগুলি হতে পারে, অথবা কর্টিকোস্টেরয়েড থেরাপি। কর্টিকোস্টেরয়েড থেরাপিটা মনে রাখতেই হবে, কারণ এটা তো খুব কমন একটা ড্রাগ। হ্যাঁ, অনেক রোগেই আমরা ইউজ করি লং টার্ম ক্ষেত্রে, লুপাস, এসএলই, বিভিন্ন ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডারে তো স্টেরয়েড দিতে হয়। হ্যাঁ, অথবা কোনো কোনো পেশেন্ট বিভিন্ন কারণে স্টেরয়েড খায়। হ্যাঁ, বিভিন্ন অ্যাকিউট ইলনেস, বিভিন্ন কারণে। তো এটা মনে রাখতেই হবে, এই দুইটা অন্তত মনে রাখো। আর উইথ লো ব্লাড প্রেশার অথবা নর্মাল ব্লাড প্রেশার তখন কি হবে? একটা হচ্ছে ডায়োরেটিক থেরাপি, এটা তো খুবই সহজ। আমরা জানি যে থায়াজাইড ডায়োরেটিক্স অথবা ফুসেমাইড ডায়োরেটিক্স এগুলি কি করে? ডিস্টাল কনভার্টিবল থায়াজাইড ডায়োরেটিক্স কি করে? সোডিয়াম পটাশিয়ামকে পাম্পকে ইনহিবিট করে, রিঅ্যাবজর্ব হতে দেয় না। আর ফুসেমাইড লুপ ডায়োরেটিক্স কি? সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড যে রিঅ্যাবজর্পশন হয় সেই পাম্পটাকে বন্ধ করে দেয়, তাহলে এইটা লস হয়ে যাবে। একই রকম ডিজিজ আছে, বার্ডার সিনড্রোম আর গিডেলম্যান সিনড্রোম। একটা ফুসেমাইডের মতো কাজ করে, লুপ ডায়োরেটিকের মতো, একটা থায়াজাইডের মতো কাজ করে, সেম। এছাড়া আরেকটু যদি কেউ মনে রাখতে চাও, উইথ অ্যাসিডোসিস। উইথ অ্যাসিডোসিস হাইপোক্যালেমিয়া কিন্তু রেয়ার। হাইপোক্যালেমিয়া ইউজুয়ালি অ্যালকালোসিসের সাথে করেসপন্ড করে। তো উইথ অ্যাসিডোসিস কি? এক্সেপশনাল কেস, যেমন রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1-2 আর কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর থেরাপি। ওই রেনাল টিউবুলার অ্যাসিডোসিস আর কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর থেরাপি অলমোস্ট সিমিলার থিং। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 2 যেটা, অলমোস্ট সেম। তো এগুলি এত ইন ডিটেল তোমাদের লাগবে বলে আমি মনে করি না। ভ্যারিয়েবল পিএইচ একটা হতে পারে, যে পোস্ট অবস্ট্রাকটিভ ডায়ালিসিস, ম্যাগনেসিয়াম ডিপ্লেশন। ম্যাগনেসিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখনই কোনো হাইপোক্যালেমিয়া পেশেন্টকে ম্যানেজ করতে যাব, আমি যদি এই কোশ্চেনের অ্যান্সারে আসতে যাই, তো ম্যানেজমেন্ট করতে গেলে প্রথমে দুইটা জিনিস আমাদের ম্যানেজ করতে হবে। পটাশিয়াম সাপ্লিমেন্টের আগে চিন্তা করতে হবে, একটা হচ্ছে পেশেন্টের অ্যালকালোসিস আছে কিনা, আর পেশেন্টের হাইপোম্যাগনেসিয়ামিয়া আছে কিনা। পেশেন্টের যদি অ্যালকালোসিস থাকে, অ্যালকালোসিস কারেকশন করলেই পটাশিয়াম কারেকশন হয়ে যায় ইন মোস্ট অফ দ্য কেসেস। আর একটা হচ্ছে যে হাইপোম্যাগনেসিয়ামিয়া থাকলে তুমি যতই কারেকশন করতে দাও, যতই সাপ্লিমেন্ট দাও, ইট উইল নেভার বি কারেক্ট। তোমাকে ম্যাগনেসিয়াম কারেকশন করতে হবে। ওকে। এবং অনেক সময় আমরা ম্যাগনেসিয়াম লেভেল সব জায়গায় করাও যায় না। তো আমরা যেটা করি, যে কোনো পেশেন্টের যদি এমনও হয় যে হাইপোক্যালেমিয়া আমি ট্রিটমেন্ট করছি, কারেকশন হচ্ছে না,
আমরা তখন ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট অনেক সময় আমাদের অভিজ্ঞতার আলোকেও দিয়ে দেই। আমাদের দেশে তো সব জায়গায় সব ধরনের ইনভেস্টিগেশন হয় না, আমরা ম্যাগনেসিয়াম দিয়ে দেই এবং দেখা যায় যে তাতে সুন্দর কারেকশন হচ্ছে। সো ডিসকাস কমপ্লিকেশন। কমপ্লিকেশন তো আমরা জানি যে হাইপোক্যালেমিয়ার কমপ্লিকেশন কি, সবচেয়ে বড় কমপ্লিকেশন কি, হাইপোক্যালেমিয়াকে কেন আমরা ভয় পাই, হাইপারক্যালেমিয়াকেও কেন আমরা ভয় পাই, কার্ডিয়াক কমপ্লিকেশন, তাই না? আচ্ছা, হাইপারক্যালেমিয়া হার্টে কি হয়, হাইপোক্যালেমিয়াতে হার্টে কি হয়, এটা একটু আলোচনা করে দেই এই জায়গায়। তাহলে সব জায়গায় তো একই কথা বারবার বলবো না। তখন দেখো, আমরা যদি কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়ালটা চিন্তা করি, দেখো খুব মজার জিনিস, কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়াল কি, আমরা জানি যে এটা ডিপোলারাইজেশন হয় আর রিপোলারাইজেশন হয়। তো কার্ডিয়াক মাসেলে যখন ডিপোলারাইজেশন হয় কি হয়, প্রথমে হচ্ছে ফার্স্ট সোডিয়াম চ্যানেল, মনে আছে কিনা, এরকম একটা উঠলো, তারপর একটা প্লে টু ফেস, তারপরে রিপোলারাইজেশন। তো উঠতেছে যেটা, এটা কি, সোডিয়াম ইনফ্লাক্স, তারপরে প্লে টু স্লো ক্যালসিয়াম চ্যানেল, এরপরে পটাশিয়াম যখন বের হয়ে যাচ্ছে, দিস ইজ দ্য রিপোলারাইজেশন। রিপোলারাইজেশন মানে কি, ডায়াস্টল। ডিপোলারাইজেশন মানে কি, সিস্টল। তো যখন পটাশিয়াম সেলের বাইরে চলে যায়, দ্যাট ইজ রিপোলারাইজেশন হয়। সেলের বাইরে পটাশিয়াম, মানে বাইরে পটাশিয়াম বেশি, দ্যাট ইজ দ্য হাইপারক্যালেমিয়া। তাহলে হাইপারক্যালেমিয়া কি হবে, ডায়াস্টলিক অ্যাসিস্টল হবে। আর হাইপোক্যালেমিয়া কি হবে, এর উল্টা, সিস্টলিক অ্যাসিস্টল। মনে থাকবে? আমি মনে করি যে এটা কিন্তু আমরা অনেক সময় পরীক্ষায়, একদম বেসিক জিনিস কিন্তু, এগুলি ফার্স্ট ইয়ারের পড়া আমাকে সারা জীবন মনে রাখতে হবে। কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়াল আমি সারা জীবন মনে রাখতে বাধ্য, মনে রাখতেই হবে। সো আমি এই জায়গাটা এটা বলে দিলাম, এটা সারা জীবন মনে রাখবে। এবং হাইপোক্যালেমিয়া হাইপারক্যালেমিয়ায় সবসময় এটা অনেক সময় আমরা জিজ্ঞেস করি, অনেক সময় ইসিজি ফাইন্ডিং জিজ্ঞেস করি, তাই না? হাইপোক্যালেমিয়া কি হয়, ইসিজিতে ইউ ওয়েভ, অ্যাপিয়ারেন্স অফ ইউ ওয়েভ হয়, এই টার্মটা মনে রাখো। অ্যাসিস্টলও হয়ে যায় অনেক বেশি সিভিয়ার হাইপোক্যালেমিয়া হলে, ঠিক আছে? পিআর ইন্টারভেল প্রলংড হয়, তোমরা তো এগুলি জানো, তারপর একটু দেখে নিবা। তো আমি মেইন জিনিসটা একটু একটু অ্যাকশন পটেনশিয়ালের সাথে কোরিলেট করে দিলাম। আচ্ছা, কমপ্লিকেশন তাহলে একটা হচ্ছে যে, দেখো সব ধরনের মাসেল, তিন ধরনের মাসেল, স্কেলেটাল মাসেল উইক হবে, কার্ডিয়াক মাসেল উইক হবে, অ্যাসিস্টল হবে। কি হবে কার্ডিয়াক মাসেলে, সিস্টোলিক অ্যাসিস্টল হবে সিভিয়ার হাইপোক্যালেমিয়া। আর কি, স্মুথ মাসেলে যেমন এক্সাম্পল প্যারালাইটিক আইলিয়াস হবে, তাই না? তাহলে তো আমাদের হয়ে গেল কমপ্লিকেশন। এবং এই কমপ্লিকেশন বাড়ে হচ্ছে যদি এর সাথে আমরা পেশেন্ট ডিজিটালিজ বা ডিগক্সিন জাতীয় ওষুধ খায়, টক্সিসিটি থাকে, তখন টক্সিসিটি অনেক বেড়ে যায়, এটা মনে রাখতে হবে। এখন আসো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের দুটো পয়েন্ট কিন্তু আমি আগেই বলেছি। প্রথমেই আমাকে হাইপোক্যালেমিয়ার সাথে অ্যালকালোসিস থাকলে অ্যালকালোসিসটাকে ট্রিট করতে হবে, হাইপোম্যাগনেসিয়ামে থাকলে সেটা ট্রিট করতে হবে। এরপরে তুমি ট্রিটমেন্ট দিবা। এখন ট্রিটমেন্ট তুমি কি দিয়ে দিবা, তুমি হাইপোক্যালেমিয়া কি দিয়ে চিকিৎসা দিবা? এখন ওরাল ট্রিটমেন্ট কখন দিবা, আইভি ট্রিটমেন্ট কখন দিবা? সবসময় যেটা মনে রাখবো আমরা, সেটা হচ্ছে যে লেস দেন 2.5 হলে আমরা এটাকে বলি হচ্ছে সিভিয়ার হাইপোক্যালেমিয়া, ঠিক আছে? তো 2.5 এর নিচে আসলে আসলে আইভি কারেকশন করতে হয়, কিন্তু এর একটা প্রি রিকুইজিট আছে। আইভি কারেকশন করতে গেলে আইডিয়ালি পেশেন্টের কার্ডিয়াক মনিটরিং দরকার হয়, আইডিয়ালি দরকার হয়। আমি যদি পাম্প দিয়ে কারেকশন করতে চাই, আওয়ারলি কারেক্ট করতে চাই, পেরিফেরাল লাইনে যদি করতে চাই, তাহলে আমি আপ টু 40 মিলিমল পার আওয়ার, 20 মিলিমল মানে ইনজেকশন কেটি দিয়ে আমরা কারেকশন করি। কিন্তু আমার কিন্তু সেই সেট আপটা লাগে। আমরা কি সেই সেট আপ পাই আমাদের দেশে? আমরা তো এই ধরনের সিভিয়ার হাইপোক্যালেমিয়া ওয়ার্ডে অনেক সময় ঢাকা মেডিকেলে গিয়ে দেখবা বা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে গিয়ে দেখবা যে মাটিতে শুয়ে মানুষ চিকিৎসা নিচ্ছে, এই ধরনের সিরিয়াস পেশেন্ট। তো আমরা তখন কিন্তু একটু একটু নিজেকে ব্যাকফুটে রেখে চিকিৎসা করি, আমরা একটু স্লোলি কারেকশন করি আইভি। কারণ পেরিফেরাল লাইনে আমরা যখন কারেকশন করব, যদি কার্ডিয়াক মনিটরিং এর ব্যবস্থা না থাকে, অথবা পেশেন্টের যদি কোনো টক্সিসিটি ডেভেলপ করে, সেই কমপ্লিকেশনটাকে যদি কমব্যাট করার মতো এডিকুয়েট ফ্যাসিলিটিস না থাকে, আমরা তাহলে একটু স্লো কারেকশন করি। আমরা ওরাল কারেকশনটা রিলেটিভলি সেফলি করতে পারি। এর পাশাপাশি আমরা আইভি যেটা করি, ভেরি স্লোলি দেই ড্রিপে, ঠিক আছে?
তো তোমরা যেটা বলবা আইডিয়ালি, পরীক্ষা যখন কোশ্চেন আসবে আইডিয়ালি বলবা যে কার্ডিয়াক মনিটরিং থাকবে এবং আওয়ারলি আপ টু 40 মিলিমল পার আওয়ার আমরা কারেক্ট করব, কিন্তু উইথ কার্ডিয়াক মনিটরিং। ঠিক আছে? আর সিভিয়ার হাইপোক্যালেমিয়া হলে আমরা আইভি কারেকশনে যাবো। সিভিয়ার যদি না হয়, মডারেট হয়, তাহলে আমরা ওরাল কারেকশন দিয়েই চেষ্টা করতে পারি, কোনো অসুবিধা নাই। তবে এই কথাটা যদি তুমি পরীক্ষার হলে বলে দাও যে তোমার অ্যালকালোসিস কারেকশন এন্ড ম্যাগনেসিয়াম, তাহলে এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর সাপ্লিমেন্ট আমরা সবাই বুঝি কম বেশি। সরি, একটু সরি। হ্যালো হ্যালো, হ্যাঁ আপা, না আপা ওই যে একটু ক্লাস নিচ্ছি আপা, একটু পরে ফোন দেব। সরি। তাহলে আচ্ছা, মেনশন নেমস অফ ফিউ নেফ্রোটক্সিক ড্রাগস। নেফ্রোটক্সিক ড্রাগস তো খুব সহজ, আমরা সবাই জানি, জানি না? আমরা সবাই জানি নেফ্রোটক্সিক ড্রাগসের নাম। প্রথম কথা হচ্ছে এনএসএআইডস। এনএসএআইডস গুলো সাধারণত নেফ্রোটক্সিক। হ্যাঁ, এরপরে হচ্ছে কিছু নেফ্রোটক্সিক অ্যান্টিবায়োটিক্স আছে, যেমন এমিকেসিন, জেন্টামাইসিন, হ্যাঁ, তারপরে হচ্ছে কুইনোলোনস গ্রুপের সিপ্রোফ্লক্সাসিন, হ্যাঁ, এগুলো নেফ্রোটক্সিক। তারপরে একিআই কন্ডিশনে যেই সব ওষুধগুলি আমাদের অটো রেগুলেশনকে হ্যাম্পার করে, লাইক এস ইনহিবিটর, এআরবি, এগুলো কিন্তু একিআই কন্ডিশনে নেফ্রোটক্সিক দেওয়া যাবে না। আবার সিকেরিতে কিন্তু এটা খুব কিডনি ফ্রেন্ডলি ড্রাগ। ঠিক আছে, তো এটা তোমার বলার দরকার নেই। এরপর হচ্ছে কিছু অ্যান্টি ক্যান্সার ড্রাগ আছে যেগুলো নেফ্রোটক্সিক। হ্যাঁ, এগুলি তো আমরা জানি, কোনো অসুবিধা নাই। এরপরে নেক্সট হচ্ছে ইভেন আমাদের খুব বহুল ব্যবহৃত প্রোটন পাম্প ইনহিবিটর, আমরা সবাই গণহারে আমাদের দেশের রোগীদেরকে লেখা লাগে না তারপরেও খায়, ওমিপ্রাজল। এই গ্রুপের ওষুধও কিন্তু নেফ্রোটক্সিক, ইন দ্য লং রান এগুলি ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে। পেনিসিলামাইন, গোল্ড, ডিফারেন্ট ওষুধ আছে। হ্যাঁ, অনেক ওষুধই নেফ্রোটক্সিক, চারটা তো খুব কম হয়ে গেল আর কি। এরপরে এ 50-year-old man has been suffering from kidney disease for last 6 months. Serum potassium level was found 6.5 millimol per liter. What are the causes of hyperkalemia? Discuss complication and management. এটা তো বলেই দিচ্ছে যে কিডনি ডিজিজ 6 মাস ধরে আছে, তার মানে 6 মাস কি আমরা সিগারি ডেফিনিশন অনুযায়ী জানি এটা সিগারি, এবং তার পটাশিয়াম হচ্ছে 6.5। তাহলে what are the causes of hyperkalemia? For this case, hyperkalemiaর কজ কি? রেনাল ফেলিয়ার। রেনাল ফেলিয়ারে তো হাইপারক্যালেমিয়া হয়। কারণ এর বাইরে হাইপারক্যালেমিয়ার আর কি কজ আছে? এর বাইরে হাইপারক্যালেমিয়ার কজ হচ্ছে ঠিক হাইপোক্যালেমিয়ার মতো বলে ফেলি, রিডিস্ট্রিবিউশন আউট অফ সেল। হাইপোক্যালেমিয়া কি ছিল? অ্যালকালোসিস, এখানে অ্যাসিডোসিস। হাইপোক্যালেমিয়া কি ছিল? ইনসুলিন এক্সেস, এখানে ইনসুলিন ডেফিসিয়েন্সি। ওখানে ছিল বিটা 2 অ্যাগনিস্ট, এখানে হচ্ছে বিটা ব্লকার। ওখানে ছিল হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, এখানে হাইপারক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস। আর এটা হচ্ছে সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া। এটা মানে ইনসুলিন ডেফিসিয়েন্সি হলেই তো সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া হয়, তাই তো? এরপরে যদি খায় বেশি, আগে ছিল হাইপোক্যালেমিয়া ইনটেক কম, এখানে ইনটেক বেশি অথবা লোড। এক্সোজেনাস আইভি থেরাপি, আমি পটাশিয়াম রিসফ্লুইড বেশি দিয়ে দিলাম, অথবা হেমোলাইসিস হলো, র‍্যাব্ডোমায়োলাইসিস হলো, এটা হচ্ছে এন্ডোজেনাস। এরপর হচ্ছে রেনাল রিটেনশন অফ পটাশিয়াম। রিটেনশন অফ পটাশিয়াম দুই কারণে হতে পারে কিডনির কারণে। একটা হচ্ছে যে ক্রিয়েটিনিন বেশি, মোর দ্যান 500 মাইক্রোমল অথবা 6 মিলিগ্রাম পার ডিএল যদি হয়, তাহলে রেনাল ফেলিয়ার হতে পারে, যেমন অ্যাকিউট রেনাল ফেলিয়ার, ক্রনিক রেনাল ফেলিয়ার। আর যদি টিউবুলার সেক্রেটরি ফেলিয়ার হয়, টিউবুলার সেক্রেটরি ফেলিয়ারটাও হাইপোক্যালেমিয়ার সাথে মিলায় রাখি, যে লো অ্যালডোস্টেরন, ওখানে কি ছিল? হাই অ্যালডোস্টেরন, যেমন কনসের কথা বলেছিলাম, তাই না? লো অ্যালডোস্টেরন কি? অ্যাডেনোকর্টিক্যাল ফেলিয়ার। কনসের অপোজিট কি? এডিসনস ডিজিজ। ঠিক আছে, তারপরে হচ্ছে রেনিমিক হাইপোঅ্যালডোস্টেরনিজম, কিছু কিছু ওষুধ আছে খুবই ইম্পর্টেন্ট, এনএসএআইডস, এস ইনহিবিটর, বিটা ব্লকার, সাইক্লোস্পোরিন, এগুলি।
এস ইনহিবিটর বা এআরবি কি করে? অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্টের মতো কাজ করে না? আবার একই রকম কিছু ওষুধ আছে ডায়াবেটিক্স, যেমন স্পিরোলাক্টোন, অ্যামিলোরাইড, এগুলি কি করে? পটাশিয়াম ধরে রাখে, তার মানে হাইপারক্যালেমিয়া করে। আর উইথ নর্মাল আর হাই অ্যালডোস্টেরন কি হতে পারে? যেমন টিউবুলার ট্রান্সপোর্ট ডিফেক্ট হয়, অনেক সময় টিউবুলার ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট হয়, এসএলই, রিনাল ট্রান্সপ্লান্ট, অ্যামাইলোইডোসিস, আর হচ্ছে ড্রাগস, অ্যামিলোরাইড, স্পাইনোলাক্টোনের কথা বললাম এগুলি। তো হাইপারক্যালেমিয়ার কজ হিসাবে মনে রাখতে হবে, প্রথমে তো রিডিস্ট্রিবিউশন মনে রাখতে হবে, ইনটেক বেশি মনে রাখতে হবে, এছাড়া রেনাল ফেলিওরটা অবশ্যই মনে রাখতে হবে। আর দুইটা ওষুধ অবশ্যই মনে রাখো, এডিসনসের পাশাপাশি দুই ধরনের ওষুধ, একটা সিনিমেটর এআরবি আর অপোজিটে আর দুইটা মনে রাখবা, দুই ধরনের ডায়াবেটিক্স, অ্যামাইলোরাইড আর স্পিরোলাক্টোন। এইটুক মনে রাখলেই আমি মনে করি যে এমবিবিএস লেভেলের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এরপরে what are the causes of hyperkalemia হয়ে গেল, ডিসকাস কমপ্লিকেশনস এন্ড ম্যানেজমেন্ট। হাইপারক্যালেমিয়ার কমপ্লিকেশন কি? ওই তো একই ধরনের কমপ্লিকেশন, কার্ডিয়াক কমপ্লিকেশন মেইনলি হয়, আমরা তো আগের কোশ্চেনের আনসারে বলে ফেললাম। এখন আসি হচ্ছে ম্যানেজমেন্ট। হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্ট কি? হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্ট একদম টোটো মুখস্থ রাখতে হবে সারা জীবনের জন্য। এটা হচ্ছে অ্যাকিউট মেডিকেল এমার্জেন্সি। হ্যাঁ, যেমন অ্যাকিউট এমআই এর ম্যানেজমেন্ট যদি কোনো ডাক্তার না পারে, হ্যাঁ, অথবা অ্যাকিউট এক্সাজারবেশন আর সিভিয়ার অ্যাকিউট অ্যাজমার ম্যানেজমেন্ট যদি কেউ না পারে, সে তো ফেল করবে, কোনো ভুল নাই। সেরকম হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্ট যদি কোনো এমবিবিএস স্টুডেন্ট না পারে, ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনে ফেল করবে, এতে কোনো ভুল নাই, ফেল তারে করতেই হবে। সুতরাং তোমার এটা জানতেই হবে। তো প্রথম হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট 10% 10 ml আইভি ওভার স্লোলি ওভার অ্যাট লিস্ট 1 মিনিট। আইভি শাহ করে দিয়ে দেওয়া যাবে না। এটার কাজ কি? ক্যালসিয়াম গ্লুকোনেট কেন দেই সেটা হচ্ছে যে কার্ডিয়াক মাসলের মেমব্রেনটাকে স্টেবিলাইজ করে। মনে রাখো, এইভাবে ডেভিডসনে ঠিক ছক করে দেওয়া আছে, আমি আরেকটু ইলাবোরেট করে বলছি। এরপরে হচ্ছে রিডিস্ট্রিবিউশন। ওই যে বলছিলাম রিডিস্ট্রিবিউশন হাইপোক্যালেমিয়ার কজ, সেই কাজটা আমার এখানে করে রিডিস্ট্রিবিউশন করে হাইপারক্যালেমিয়া থেকে পটাশিয়াম কমাইতে হবে। একটা হচ্ছে যে গ্লুকোজ উইথ ইনসুলিন 50% 50 ml, 50% গ্লুকোজ স্যালাইন 50 ml এর সাথে 5 ইউনিট একটা পিট দিয়ে দিব। আর একটা জিনিস বলে রাখি, মজার জিনিস, সেটা হচ্ছে যে রেনাল ফেলিওরের পেশেন্টদেরকে সাধারণত ইনসুলিন দেওয়া লাগে না, কারণ রেনাল ফেলিওরের পেশেন্টদের ইনসুলিনের হাফ লাইফ বেশি থাকে, অতএব ইনসুলিন খুব বেশি ক্ষেত্রে রেনাল ফেলিওর পেশেন্টে না দিলেও চলে, শুধু গ্লুকোজ স্যালাইন দিলেই চলে। হ্যাঁ, এটা কি করে? গ্লুকোজ কো ট্রান্সপোর্ট বাড়ায় এবং সোডিয়াম পটাশিয়াম এটিপিএস অ্যাক্টিভিটি এট দ্য লেভেল অফ সেল মেমব্রেন বাড়ায়। আর একটা কি করে রিডিস্ট্রিবিউশন? আমরা জানি বিটা টু অ্যাগনিস্ট, যেমন সালবিটামল আমরা নেবুলাইজ করতে পারি। তাহলে 1 নম্বর ক্যালসিয়াম গ্লুকোনেট, 2 নম্বর হচ্ছে রিডিস্ট্রিবিউশন উইথ গ্লুকোজ উইথ ইনসুলিন, গ্লুকোজ আর হচ্ছে নেবুলাইজেশন। এরপর আরেকটা করতে পারি, সেটা হচ্ছে সোডিবাইকার্ব আইভি ইনফিউশন দেই। এটা ইউজুয়ালি দেওয়া হয় ইন কেস অফ অ্যাসিডেমিয়া। যেমন হাইপোক্যালেমিয়াতে বলছি যে অ্যালকোহলিসিস ইজ দ্য মোর কমন থিং, হাইপারক্যালেমিয়া তার উল্টা অ্যাসিডোসিস থাকে। সো যেই সব পেশেন্টের অ্যাসিডোসিস থাকে তাদের জন্য সোডিবাইকার্ব খুব হেল্পফুল, আদারওয়াইজ এটা খুব বেশি হেল্পফুল না। অ্যাসিডোসিস কারেক্ট করলেই হাইপারক্যালেমিয়া কারেক্ট হয়ে যাবে ইন দ্যাট কেসেস। তো আমরা সোডিবাইকার্ব দিই, এটাও আইভি ভেরি স্লোলি দেওয়া হয়। এরপরে কি করব? শরীর থেকে বের করে দিব কি কি দিয়ে? একটা হচ্ছে লুপ ডায়ারেটিক্স। আমরা তো হাইপোক্যালেমিয়ার কজ হিসাবে লুপ ডায়ারেটিক্স জানি। তো লুপ ডায়ারেটিক্স দিয়ে আমি পটাশিয়াম বের করে হাইপোক্যালেমিয়া বানায় ফেলবো, হাইপারক্যালেমিয়াকে কমায় ফেলবো, ফাইন। এরপরে হচ্ছে এক ধরনের রেজোনিয়াম পাউডার পাওয়া যায়, ক্যালসিয়াম রেজোনিয়াম পাউডার, কি অক্সালেট নামে পাওয়া যায়। এগুলি গাট থেকে পটাশিয়ামকে এক্সক্রিট করতে হেল্প করে। এটা আমরা ওরালও দিতে পারি বা রেকটালও দিতে পারি, ঠিক আছে। এটা 15 গ্রাম পানির সাথে মিক্স করে খাওয়ানো যায়। আর পেশেন্টের যদি কনস্টিপেশন বা এরকম থাকে তাহলে অনেক সময় ইলেকট্রোলাইজের সাথেও মিক্স করে দেওয়া হয়, যাতে একটু একটু পার্গেটিভের মতো কাজ করলে আমরা জানি যে এটাও একটু পটাশিয়াম কমাতে হেল্প করবে। এরপরেও যদি কারেক্ট না হয় তখন কি করব? তখন হচ্ছে ডায়ালাইসিস। আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে ডায়ালাইসিস। অনেক সময়
ডায়ালাইসিসের ইন্ডিকেশনে বেশ কয়েকটা ইন্ডিকেশন আছে, তার মধ্যে একটা হচ্ছে হাইপারক্যালেমিয়া নট রেসপন্ডেড টু অ্যাডিকুয়েট মেডিকেল থেরাপি। এতক্ষণ যা বললাম সব মেডিকেল থেরাপি, এগুলি অ্যাডিকুয়েট দেওয়া হলো, তারপরেও হাইপারক্যালেমিয়া কারেক্ট হচ্ছে না, ইন দ্যাট কেস ডায়ালাইসিস ইন্ডিকেটেড। ওকে, আচ্ছা, কজ ম্যানেজমেন্ট কমপ্লিকেশন, ওকে ফাইন। এরপরে নেক্সট কোশ্চেন, a 50-year-old man has been suffering from kidney disease for last 6 months. Serum bicarbonate level was found 15 millimol. আচ্ছা, বাইকার্বনেট 15 মিলিমল মানে কি? বাইকার্বনেট 15 মিলিমল মানে হচ্ছে, আমরা তো জানি বাইকার্বনেট 24 এর নিচে গেলেই আমরা তাকে কি বলি? বাইকার্বনেট 20 এর নিচে গেলেই, 24 এর নিচে গেলে আমরা তাকে বলি মেটাবলিক অ্যাসিডোসিস, তাই না? তাহলে 15, তার মানে এটা তো বেশ ভালোই মেটাবলিক অ্যাসিডোসিস। হোয়াট আর দ্য কজেস অফ মেটাবলিক অ্যাসিডোসিস? ডিসকাস কমপ্লিকেশন এন্ড ম্যানেজমেন্ট। এই পেশেন্টের ক্ষেত্রে তো মেটাবলিক অ্যাসিডোসিসের কজ হচ্ছে রিনাল ফেলিয়ার, তাই না? বলাই আছে। তো মেটাবলিক অ্যাসিডোসিসের কজ কি কি, এটা তো ডেভিডসন থেকে তোমরা পড়ে ফেলবা। আমি তাও ইন শর্ট বলে দেই যে উইথ নরমাল অ্যানায়ন গ্যাপ আমরা দুই ভাগে বলি, একটা হচ্ছে নরমাল অ্যানায়ন গ্যাপ আর একটা হচ্ছে ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ। এগুলি ইন ডিটেলস করতে পারছি না, কারণ তাহলে আগাতে পারবো না। এগুলির জন্য তো আলাদা আলাদা লেকচার দরকার আসলে, কারণ এগুলি খুবই আমার জন্য, আমি খুব পছন্দ করি এই টপিকগুলি পড়াতে। তো যদি ভবিষ্যতে সুযোগ হয় আমি পড়াবো ইনশাল্লাহ। তো উইথ নরমাল অ্যানায়ন গ্যাপ হচ্ছে ইনজেকশন অর ইনফিউশন অফ ইনঅর্গানিক অ্যাসিড, যেমন থেরাপিউটিক ইনফিউশন অফ পয়জনিং উইথ অ্যামোনিয়াম ক্লোরাইড, তাই না? অথবা হাইড্রোজেন ক্লোরাইড, হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড, এগুলো যদি বেশি চলে যায় শরীরের মধ্যে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বাইকার্বনেট লস, মানে তুমি ইনঅর্গানিক অ্যাসিড দিলা, তাতে মেটাবলিক অ্যাসিডোসিস হবে উইথ নরমাল অ্যানোন গ্যাপ, অথবা বাইকার্বনেট লস যদি হয়ে যায়, যেমন ডায়রিয়া, স্মল বাউল ফিস্টুলা, ইউরিনারি ডাইভারশন, এগুলি। আর হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, urinary loss of bicarbonate in proximal renal tubular acidosis, impaired tubular acid secretion in renal tubular acidosis। এরপরে হচ্ছে increased anion gap, এটা মনে রাখতে হবে আরো বেশি করে। এটা হচ্ছে endogenous acid load। What are the causes of endogenous acid load? Diabetic ketoacidosis, যেখানে কিটোন বডি accumulate করে, starvation ketosis, যেখানেও আমরা জানি যে কিটোসিস হয় উইদাউট হাইপারগ্লাইসেমিয়া, ল্যাকটিক অ্যাসিডোসিস আমরা জানি এটা সম্পর্কে, শক, লিভার ডিজিজ, বিভিন্ন ড্রাগস এর জন্য হয়, রেনাল ফেলিওর। তাহলে রেনাল ফেলিওর এই পেশেন্টটা তাহলে কি ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, তাই না? এখানেও অর্গানিক অ্যাসিড, ডিফারেন্ট অ্যাসিড অ্যাকুমুলেশন হয়। আর এক্সোজেনাস অ্যাসিড লোড হইতে পারে, যেটা অ্যাসপিরিন পয়জনিং, স্যালিসাইলেট, আর হচ্ছে মেথানল পয়জনিং। এটা আমাদের দেশে খুব কমন না, তারপরে আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন জায়গায় 50-60 জন ওই রেকটিফাইড স্পিরিট কি কি খেয়ে মারা গেছে আর কি, হ্যাঁ, তখন বোঝা যায় যে চোলাই মদ খেয়ে মারা গেছে, ওর মধ্যে মেথানল থেকে। অথবা ইথিলিন গ্লাইকল পয়জনিং। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের ইটিওলজি, হোয়াট আর দ্য কজ, এটা তো বইয়ে যা আছে এটা মনে রাখবা। আচ্ছা, ডিসকাস কমপ্লিকেশন এন্ড ম্যানেজমেন্ট। মেটাবলিক অ্যাসিডোসিসের কমপ্লিকেশন এন্ড ম্যানেজমেন্ট আসলে এই জায়গাটায় বলাটা খুবই ডিফিকাল্ট। মানে এইটা আসলে ব্যাখ্যা করতে গেলে, যেমন ধরো যে তুমি শুধু এই পেশেন্টটা ব্যাখ্যা করো, হ্যাঁ, যে প্রত্যেকটা কজ ধরে ধরে ম্যানেজমেন্ট করতে হবে আসলে, হ্যাঁ, ইটিওলজি গুলো ধরে ধরে ম্যানেজমেন্ট করতে হবে, এত বড় কোশ্চেন জিজ্ঞেস করার কোনো সুযোগ নাই, হ্যাঁ। তারপরে তুমি ইন জেনারেল তুমি যেটা করবা, যেমন এই পেশেন্টের ক্ষেত্রে আমি বলি, আমার কাছে মনে হয় যেটা এই পেশেন্টের ক্ষেত্রেই বলা উচিত, যে কিডনি ডিজিজ নিয়ে আছে, 6 মাস ধরে বাইকার্বনেট লেভেল কম, তাহলে এর কি কি কমপ্লিকেশন হতে পারে? মেটাবলিক অ্যাসিডোসিসের তো কিডনিতে অনেক ধরনের কমপ্লিকেশন হয়, হ্যাঁ, ক্যালসিয়াম ফসফেট রিলেটেড মেটাবলিক বোন ডিসঅর্ডার করে, ঠিক আছে। তারপরে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা স্টেজ অফ কিডনি ডিজিজ অনুযায়ী ট্রিটমেন্ট করি, তাই না? এর যদি 15 মিলিমল হয়, আমি তো জানি না এই পেশেন্টের সেরাম ক্রিয়েটিনিন কত। এই আমার কাছে যেটা মনে হচ্ছে যে মাত্র 6 মাসের
যদিও হিস্ট্রিটা বলা হয়েছে, এই পেশেন্টের তো ডায়ালাইসিসও লাগতে পারে, কারণ আমরা জানি যে মেটাবলিক অ্যাসিডোসিস এটাও যদি অ্যাডিকুয়েট ট্রিটমেন্টে রেসপন্স না করে তাহলে ডায়ালাইসিস লাগবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেটা করা হয় সাধারণত, এই পেশেন্টের অন্য কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে কিনা দেখতে হবে। পেশেন্টকে আমরা ওরাল সোডিকাম সাপ্লিমেন্ট দিব, অন্যান্য যে কজগুলি আছে অ্যাসিডোসিস হয় সেগুলি কমব্যাট করব, অন্য কোনো কজ আছে কিনা, যে বাকি ইটিওলজি গুলো বললাম এগুলির মধ্যে কোনো কিছু এর সাথে যুক্ত আছে কিনা সেটা একটু খেয়াল করব। তারপরে যদি ম্যানেজ করতে না পারি তাহলে ডায়ালাইসিস আলটিমেট ট্রিটমেন্ট। তবে পটাশ হাইপারক্যালেমিয়া হাইপোক্যালেমিয়ার উপরে একটা লেকচার লাগবে, মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস এইটা পড়াতে গেলে একটা লেকচার লাগবে। এই এত শর্ট স্বল্প পরিসরে বলা আসলে খুব ডিফিকাল্ট, তাহলে আগাইতে পারবো না। এরপরে আজকে আমি এই পেজটা শেষ করতে যাচ্ছি আর কি। A 65-year-old male presented with anorexia, weakness, anemia, and hypertension for 1 month. His serum, এটা মনে হয় ক্রিয়েটিনিনই হবে। His serum creatinine 6 milligram per dl. Ultrasonogram of whole abdomen showed bilaterally small echogenic kidneys. What is the likely diagnosis? What further investigation do you want to do? How will you manage this case? এটা একেবারে দেখো, এই কোশ্চেনটা একেবারে সহজ সরল, এটার সিকেডি স্টেজ পাই। ঠিক আছে, এটা একদম সহজ সরল সিকেডি স্টেজ পাই। অ্যানোরেক্সিয়া, উইকনেস, এনিমিয়া, হাইপারটেনশন, এটা 1 মাসের হিস্ট্রি হইতেই পারে না। হ্যাঁ, 1 মাস হলো সে হয়তো জানতে পারছে, কারণ তার আলট্রাসোনোগ্রামে দেখা গেল যে বাইলেটারাল স্মল ইকোজেনিক কিডনি। যার বাইলেটারাল স্মল ইকোজেনিক কিডনি ক্রিয়েটিনিন 6, তার হিস্ট্রি 1 মাস হইতেই পারে না, এই হিস্ট্রিতে ভুল আছে। এটা ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 5, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, আর ফার্দার ইনভেস্টিগেশন কি করব? এটা একটা সিকেরি পেশেন্টে যা যা করতে হয় আর ইটিওলজি দেখতে হবে, এই পেশেন্টের ডায়াবেটিস ছিল কিনা এটা বলা নাই, এটা একটু খুঁজে বের করা দরকার। তারপরে বাইলেটারাল ইকোজেনিক কিডনি সাধারণত ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে এরকম হয় না, একদম আরো লেট স্টেজে হয়, এটা মনে হয় না ডায়াবেটিক কেস। তো এর ইনভেস্টিগেশনে আমরা মেইনলি যেটা করব সেটা হচ্ছে যে সিকেরি রিলেটেড কমপ্লিকেশন গুলি আছে কিনা, লাইক এনিমিয়া আছে কিনা, বোন মিনারেল ডিসঅর্ডার আছে কিনা, হ্যাঁ, হাইপার ইউরিসিমিয়া আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা, হ্যাঁ, কার্ডিয়াক কমপ্লিকেশন কোনো কিছু আছে কিনা, সেগুলি দেখা আর কি। সিবিসি, ইউরিনারি, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, ব্লাড ইউরিয়া, ক্রিয়েটিনিন তো করাই আছে। এরপরে হচ্ছে সিবিসি থেকে হিমোগ্লোবিন কম থাকলে স্পেসিফিক ইনভেস্টিগেশনে গিয়ে সেরাম আয়রন প্রোফাইল, তারপরে হচ্ছে সেরাম ইউরিক অ্যাসিড, সেরাম ক্যালসিয়াম ফসফেট, প্যারাথাইরয়েড, অ্যালকালাইন ফসফেটেজ, হ্যাঁ, হেপাটাইটিস বি সি স্ক্রিনিং, এগুলি করতে হবে। কারণ হচ্ছে যে ভ্যাকসিনেট করা এবং পজিটিভ থাকলে সেই অনুযায়ী প্ল্যান করা, এগুলো ইনভেস্টিগেশন করতে হবে আর কি। হ্যাঁ, কোনো রিভার্সিবল ফ্যাক্টর আছে কিনা সেটা দেখা। আর হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস? ম্যানেজমেন্ট তো আসলে সিকেডি ম্যানেজমেন্ট আমি এর আগে তোমাদের সাথে আলাপ করছিলাম হয়তো বা বিভিন্ন কোশ্চেনে। সিকেডির ম্যানেজমেন্ট হচ্ছে, একটা হলো যে এই পেশেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট হচ্ছে বেসিক ম্যানেজমেন্ট। ওনার হাইপারটেনশন আছে, হাইপারটেনশন কন্ট্রোল করো অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ দিয়ে। অ্যানিমিয়া আছে, অ্যানিমিয়া অ্যানিমিয়া কারেকশন করতে হবে। আয়রন ডেফিসিয়েন্সি থাকলে আয়রন দিব, এরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি থাকলে এরিথ্রোপয়েটিন দিব। অ্যানোরেক্সিয়া, নশিয়া, উইকনেস আছে, অনেক্সিয়া কমানোর জন্য আমরা হয়তো তার যদি ভমিটিং থাকে, নশিয়া থাকে, সে ধরনের কিছু মেডিকেশন দিব, সাপোর্টিভ মেডিকেশন ম্যানেজমেন্ট। মিনারেল বোন ডিসঅর্ডারের অবস্থা বুঝে ম্যানেজমেন্ট, কারো হয়তো একটি ফর্ম অফ ভিটামিন ডি লাগবে, কারো ফসফেট বাইন্ডার লাগবে, কারো দুইটাই লাগবে, এটা অ্যাকর্ডিংলি দিব। ঠিক আছে, হাইপার ইউরিসিমিয়া থাকলে সেটা যদি ট্রিটমেন্টের মতো লেভেলে থাকে আমরা ট্রিট করব। হ্যাঁ, কোনো ইনফেকশন আছে কিনা সেটা খেয়াল করবো, কার্ডিয়াক কোনো কমপ্লিকেশন আছে কিনা সেটা দেখবো। ওকে, এগুলো ইন শর্ট। তবে এইরকম কোশ্চেন আসার কথা না আসলে, বা ভাইভাতে জিজ্ঞেস করার কথা না, এত বড় কোশ্চেন। A 40-year-old uncontrolled diabetic lady presented with high-grade fever with chills and rigor, vomiting, right loin pain, dysuria for 2 days. What is the most likely diagnosis? How will you investigate case? Outline a management of this case. এরা তো চোখ বন্ধ করে আমার মনে হচ্ছে যে পাইলোনেফ্রাইটিস। হ্যাঁ, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস রাইট সাইড, তাই না?
কারণ আমরা জানি যে ডায়াবেটিক পেশেন্টরা ইনফেকশন প্রন থাকে। হাই গ্রেড ফিভার, চিলস, রাইগর, ভমিটিং সবগুলি অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসে হয়। এটা আরো অনেক কারণে হয়, কিন্তু যেহেতু সাথে দুইটা যোগ করে দেওয়া হয়েছে যে রাইট লয়েন পেইন এন্ড ডিজিউরিয়া, তাহলে চোখ বন্ধ করে এটা অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, কোনো কথা নাই। মোস্ট লাইকলি ডায়াগনোসিস অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, রাইট সাইড। হ্যাঁ, কারণ পাইলোনেফ্রাইটিস ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে। হাউ উইল ইউ ইনভেস্টিগেট দ্য কেস? ইনভেস্টিগেশনের মধ্যে তুমি রুটিন ইনভেস্টিগেশন করে ফেলবা এবং অবশ্যই সাথে ইউরিন কালচার দিবা, ঠিক আছে? আর ম্যানেজমেন্ট আউটলাইনে যেটা আছে সেটা হচ্ছে যে সবার আগে করতে হবে যে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। নাম্বার ওয়ান, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে উইথ ইনসুলিন। এই জায়গায় ইনসুলিন, ইনসুলিন অ্যান্ড ইনসুলিন। কোনো ওরাল মেডিকেশন দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করার চেষ্টা করা যাবে না, কারণ অ্যাকিউট সিভিয়ার ইলনেস। ওকে, এরপরে যেটা করব, আমরা ইউরিন সিএস পাঠায় একটা ব্রড স্পেকট্রাম আইভি অ্যান্টিবায়োটিক শুরু করব, ঠিক আছে? এরপরে আমরা কালচার দেখে অ্যাকর্ডিংলি রিঅ্যাডজাস্ট করব। ওকে, ইন শর্ট বলে দিলাম। A 45 years male presented with hematuria, frequency and dysuria. Urine microscopy 20 to 30 pus cells per hyperfile. Urine culture shows no growth of organism. What is the possible diagnosis? Outline the treatment of this case. Outline major adverse reaction of drugs used to treat this condition. Hematuria, frequency, dysuria. কালচারে কোনো গ্রোথ পাওয়া যায় না। আচ্ছা, এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। যেহেতু ডিজিউরিয়া আছে, হেমাচুরিয়া ফ্রিকোয়েন্সি আছে, মাইক্রোস্কোপিতে ডব্লিউবিসি আছে, কালচারে তুমি গ্রোথ না পেলেও, নর্মাল কালচারে গ্রোথ না পেলেও কোনো অ্যাটিপিক্যাল অর্গানিজম দিয়ে ইউটিআই হতে পারে, অথবা পেশেন্ট মে বি অন অ্যান্টিবায়োটিক থেরাপি, এরকমও থাকতে পারে যে পেশেন্ট অ্যান্টিবায়োটিক শুরু করার পরে তুমি কালচার স্যাম্পল পাঠাইছো, হ্যাঁ, পার্শিয়ালি ইউজড আউট হয়েছে, এটা হতে পারে, অথবা কোনো অ্যাটিপিক্যাল অর্গানিজম, এটা মাথায় রাখতে হবে। এছাড়া আর কি মাথায় রাখতে হবে? যেহেতু হেমাচুরিয়া আছে, ডাব্লিউবিসি আছে। আমি যদি পার্সেল বলি এটা ইনফেকশনের জন্য স্পেসিফিক, আমি যদি ডাব্লিউবিসি বলি তাহলে এটা ইনফ্লামেশনের কারণে হতে পারে, লাইক গ্লোমেরুলোনেফ্রাইটিস, তাহলে সেটা মাথায় রাখতে হবে। তো এইটা দুইটা জিনিসই মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে যে পার্শিয়ালি ট্রিটেড ইউটিআই অথবা অনগোয়িং অ্যান্টিবায়োটিক থেরাপির সময় আমি কালচার পাঠাইছি, অথবা কোনো অ্যাটিপিক্যাল অর্গানিজম দিয়ে হতে পারে, অথবা গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই দুইটাই মাথায় রাখতে হবে। আর ট্রিটমেন্ট যদি আমি আউটলাইন করতে চাই, আউটলাইন করতে গেলে আমি যদি আমাকে যদি এই রোগীকে ট্রিট করতে বলা হয়, আমি রোগীর যদি আগের কোনো পেপার থাকে ভালো, না হলে আমি এই রোগীকে 3 দিন অ্যান্টিবায়োটিক স্টপ রাখবো, রেখে একটা ভালো জায়গায় কালচার পাঠাবো, দেখবো যে গ্রোথ আসে কিনা। যদি গ্রোথ আসে দেন অ্যাকর্ডিংলি ইউটিআই ট্রিটমেন্ট করব, ঠিক আছে? বা আমি এরপরেও ফার্দার রিভার্সাল লাগবে। অনেক সময় এটা রেনাল টিবি হতে পারে। তো রেনাল টিবি হলে তো তুমি সাধারণ পরীক্ষা নিরীক্ষা পাবা না, তখন এটা আরো আমাদেরকে সেই লাইনে চিন্তা ভাবনা করতে হবে, অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে। হ্যাঁ, তো আউটলাইন দ্য ট্রিটমেন্ট এটা এত ইজি না যে আমি এক লাইনে এটা ট্রিটমেন্ট আউটলাইন বলে দেব। এইটা আসলে আমি এইটুকু বলে দিচ্ছি যে প্রথম হচ্ছে যে পার্শিয়ালি ট্রিটেড ইউটিআই অথবা অনগোয়িং অ্যান্টিবায়োটিক থেরাপি, এইটা একটা মাথায় রাখো। আর একটা মাথায় রাখা হচ্ছে হলো এটিপিক্যাল ইউটিআই। হ্যাঁ, ক্লামাইডিয়া দিয়ে ইউটিআই হতে পারে, আমরা জানি না, বিভিন্ন ধরনের ফাঙ্গাস, ক্যান্ডিডা দিয়ে হতে পারে, এটা অনেক সময় কালচারে আসে না। এটা জাস্ট সিম্পল, আমি যদি গ্রাম স্টেনিং করে এবং বলে দেই, গ্রাম স্টেনিং এ মাইক্রোবায়োলজিস্ট বলে দিতে পারে যে ক্যান্ডিডা আছে কিনা। আর একটা হচ্ছে হলো এটিপিক্যাল অর্গানিজমের মধ্যে যে রেনাল টিবি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, আউটলাইন দ্য মেজর অ্যাডভার্স রিঅ্যাকশন অফ ড্রাগস ইউজড টু ট্রিট দিস কন্ডিশন। আমি তো এখনো ট্রিটমেন্টই শুরু করি নাই, তারপরে মেজর অ্যাডভার্স রিঅ্যাকশন আসলো থেকে, এটা বুঝলাম না। এই কোশ্চেনটা আমার কাছে ক্লিয়ার না। হ্যাঁ, কারণ এটা অ্যাকর্ডিংলি এখন আমি কি চিকিৎসা দিব, এবং এটা তো কোনো টিপিক্যাল ডায়াগনোসিস নাই এই কোশ্চেনের মধ্যে। হ্যাঁ, তারপর নেফ্রোটক্সিক মেডিকেশন অ্যাভয়েড করতে হবে, এই হচ্ছে কথা। এখন যেহেতু ডিজিউরিয়া আছে, ব্যথা আছে, কেউ যদি এনএসএইচ দেয় সেটা হতে পারে অ্যাডভার্স রিঅ্যাকশন হতে পারে। কেউ যদি এমিকেসিন দিয়ে দেয়, জেন্টামাইসিন দিয়ে দেয়, সেটা রেনাল ফেলিওর করতে পারে।
হ্যাঁ, এছাড়া অন্যান্য এগুলো যে টক্সিসিটি আছে, হ্যাঁ, হিয়ারিং ডিফিকাল্টি এগুলি হতে পারে। যাই হোক, এরপর নেক্সট কোশ্চেন, এ পেশেন্ট অফ 45 ইয়ার্স প্রেজেন্টেড উইথ অ্যানোরেক্সিয়া, উইকনেস, এনিমিয়া, হাইপারটেনশন। His serum creatinine is কি লেখা বুঝি না। আলট্রাসোনোগ্রাম পরেরটা মনে হচ্ছে, আলট্রাসোনোগ্রাম showed bilateral small echogenic kidney. What is the likely diagnosis? How is it discussion mentioned for important complication? এটা ওই যে আগের কোশ্চেনটাই, যে সিকেরি যেটা বললাম। হ্যাঁ, 65 years old male presented with anorexia, weakness, hypertension, creatinine 6, ওই কোশ্চেনটাই সেম, এটা 45 ইয়ার্স, একই কথা। আচ্ছা, এর 4 ইম্পর্টেন্ট কমপ্লিকেশন কি হতে পারে? এটা তো সিকেরি 5 এর 4 ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। মানে সিকেডির কমপ্লিকেশন কি হয়? সিকেডির কমপ্লিকেশন মিনারেল বোন ডিসঅর্ডার হয়, সিকেডির কমপ্লিকেশন এনিমিয়া হয়, সিকেডির কমপ্লিকেশন জিআই সিমটম হয়, সিভিয়ার অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং হয়, সিকেডির নিউরোলজিক্যাল কমপ্লিকেশন হয়, কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন হয়, ওকে, ইনফেকশন হয়, পেশেন্ট ইনফেকশন প্রন হয়। এটা আজকে লাস্ট কোশ্চেন। A 34-year-old lady presented with high fever with chills and rigor, vomiting, right loin pain and dysuria. What is your diagnosis? How will you investigate the case? How will you treat her? ওই যে একটা আগে একটা 40 ইয়ার ডায়াবেটিক আনকন্ট্রোল দেখলাম না, একই জিনিস। এরাও ফিভার, চিলস, রাইগর, ভমিটিং, রাইট লোইন পেইন, ডিসুরিয়া, তার মানে হচ্ছে এটা হলো কি রাইট সাইডের অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, কোনো কথা নেই। এখন এগুলির ক্ষেত্রে যেহেতু জ্বর আছে, বমি আছে, রাইট লোইন পেইন আছে, ডিসুরিয়া আছে, সাথে যদি আমরা আর একটু চিন্তা করি, আমি যা শেষ করে দেব, এমনও তো হতে পারে যে এটা একটা কমপ্লিকেটেড ইউটিআই, যেহেতু মাত্র 34 বছর, যদিও লেডিজের ইউটিআই কমন, বারে বারে যদি হয়, ইট মে বি কমপ্লিকেটেড উইথ সাম সর্টস অফ স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, লাইক তার রাইট সাইডে একটা রেনাল স্টোন আছে, সেই জন্যই বারে বারে হচ্ছে। একটু কমপ্লিকেটিং ফ্যাক্টরগুলি নিয়ে আমি আগের দিন কথা বলছি, এগুলো একটু মাথায় রাখা যেতে পারে। হাউ উইল ইউ ইনভেস্টিগেট দ্যাট কেস? আগেই বলা হয়েছে, হাউ উইল ইউ ট্রিট হার, একই কথা, একই কথা। আমরা পেশেন্টকে ইউরিন কালচার স্যাম্পল পাঠাবো, অন্যান্য রুটিন ইনভেস্টিগেশন পাঠায় আমরা ব্রড স্পেকট্রাম সেফ অ্যান্টিবায়োটিক শুরু করব। সেফ অ্যান্টিবায়োটিক লাইক সেফট্রিয়াক্সন আমরা স্টার্ট করতে পারি 1 গ্রাম 12 আওয়ারলি। আমি তো অ্যামিকেসিন শুরুতেই স্টার্ট করব না, হ্যাঁ, এবং পরে ঠিকও হবে না, আমি তো জানি না তার রেনাল ইম্পেয়ারমেন্ট আছে কিনা। সো গো স্লো, সাথে অন্যান্য সাপোর্টিভ। সে যদি বমি হচ্ছে, বমি ওষুধ দিলাম। তার যদি অনেক বেশি ফ্লুইড লস থাকে, ফ্লুইড দিতে হতে পারে, খেতেই পারছে না বমির জন্য, ফ্লুইড লাগতে পারে, জ্বর আছে, অ্যান্টিপাইরেটিক, প্যারাসিটামল, ওকে, এগুলি তোমরা পারবা। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি, আমার একটু তাড়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার নিশ্চয়ই কোনোদিন কথা হবে। আল্লাহ হাফিজ।